পন্থী জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে। এই দুটো সরকারের ভেতরে একটা লাভ হেট রিলেশনশিপ আছে, ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক। তবে তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হচ্ছে না, কেননা মার্কিন পন্থী ইউনুস এবং ভারতপন্থী আওয়ামী পন্থী ওয়াকারুজ্জামান এবং তাদের গ্যাং, তারা মোটামুটি চীন বিরোধী ও একটা জাতীয়তাবাদী স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে যে দল, বিএনপি বিরোধী। বিএনপি একটা আন্দোলন 1975 সালের অগাস্ট বিপ্লবের পরে যে উদ্দেশ্যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা 15 আগস্টে বিপ্লব করেছিলেন তাদেরই উত্তরসূরি হচ্ছে বিএনপি। বিএনপি হচ্ছে ভারতের হাত থেকে, সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করা। তখন ছিল সোভিয়েত ইউনিয়ন ও ভারত, এদের চঙ্গল থেকে বেরিয়ে আসা। সেটা জিয়াউর রহমানের আমলে ছিল। তারপরে খালেদা জিয়ার প্রথম টার্মে কিছুটা হলেও আমরা রক্ষা করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তারপরে ঢল নেমেছে ভারতীয় এবং আওয়ামীদের প্রভাব থেকে, বাংলাদেশ আর বের হতে পারেনি। 2024-এর 5ই আগস্ট আমরা মুক্তি পেলাম, বের হলাম, কিন্তু ভারতপন্থীরা এখন সর্বত্র জেকে বসে আছে। সেনাবাহিনীতে কমপক্ষে 30 জন জেনারেল, ব্রিগেডিয়ার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত, এরা হাসিনা ও ভারতের দালাল, তারা বাংলাদেশের শত্রু। আমলাদের ভেতরে শতকরা 80 জন হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভেতরে তাই, এবং ব্যবসায়ীদের ভেতরেও তাই। এবং যারা পয়সা বানিয়েছে চুরি করে 15 বছর, তারা তো স্বাভাবিক কারণেই আওয়ামী পন্থী। তারা এখন ভোল পাল্টে অনেকে বিএনপির ভেতরে ঢুকছে, কেউ অন্য পার্টির ভিতরে ঢুকছে। কিন্তু বিএনপির আমি কোনো দল করি না, আমি কোনো বিএনপি সদস্য নই। তবে আমি এখনো মনে করি বিএনপি মেইন স্ট্রিম, জনগণ, গ্রাসরুটস, তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আওয়ামীরা বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদ বা ভারতীয় জাতীয়তাবাদ, ওয়াকারুজ্জামানের গ্যাং। এই যে দুটো দ্বন্দ্ব, একটা মার্কিন ভারতপন্থী চাইছে বাংলাদেশকে ভারতের কলোনি বানিয়ে রাখতে, এবং বাদ বাকি যারা জাতীয়তাবাদী তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাইছে। মার্কিনীয় ভারতীয়রা মনে করে চীন এই শক্তির পেছনে রয়েছে, জাতীয়তাবাদী শক্তি বিএনপি যেটা রিপ্রেজেন্ট করে। তার মানে কিন্তু এই না বিএনপির ভেতরে যারা আছেন সবাই জাতীয়তাবাদী। বিএনপির ভেতরে প্রচুর ভারতীয় এবং আওয়ামী এজেন্টের অনুপ্রবেশ ঘটেছে এই বিগত 15 বছর বা তার আগ থেকেই, প্রচুর আছে, একেবারে ভারতের দালাল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ভারতের দালাল নন তাদেরকে কিন্তু সুপরিকল্পিত ভাবে কিছু বড় বড় ইউটিউবার এবং কিছু কিছু তাদের চেলা চামুন্ডা, যারা ওই সমস্ত ইউটিউবারদের পয়গম্বর মনে করে, তারা বিএনপির সবচেয়ে জাতীয়তাবাদী এবং ভারত বিরোধী নেতা সালাউদ্দিন সাহেবকে কিন্তু কলঙ্কিত করছে। মানে 1000 বার একটা মিথ্যা প্রচার করলে ওটা মোটে সত্য হয়ে যায়। সালাউদ্দিন সাহেবকে সরাতে পারলে বিএনপি দুর্বল হয়, ভারতপন্থীদের নিয়ন্ত্রণে থাকে। এটাই কিন্তু চায় আপাত দৃষ্টিতে যারা ভারত বিরোধী সেই সব ইউটিউবার, দালাল এবং তাদের সাঙ্গপাঙ্গ না বুঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন বিএনপির অনেক লোক চাঁদাবাজি করছে, মাস্তানি করছে বিভিন্ন জায়গায়, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? প্রশাসন, এই কোমর ভাঙা ইউনুস সরকারের পুলিশ কিন্তু তাদের গ্রেপ্তার করে না। এটা নিয়ে রুহুল কবির রিজভী, সিনিয়র বিএনপি নেতা, তিনি একটা সুন্দর প্রেস কনফারেন্স করেছেন 8ই জুলাই, গতকাল তিনি এটা বলেছেন, সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে।
মানে বিএনপি নেতৃবৃন্দ বলছে অমুক জায়গার অমুক বিএনপি নেতা, অমুক যুব দল নেতা, অমুক ছাত্র দল নেতা চাঁদাবাজি করছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, তাদেরকে ধরেন। পুলিশ তাদের ধরে না। কেন কেন ধরে না? যাতে বিএনপির বদনাম হোক। বিএনপি মানে দল না, বিএনপি একটা আন্দোলন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কতিপয় ছোট ছোট দলের সঙ্গে সবচেয়ে বড় যে দল সেটা হচ্ছে বিএনপি। এখন বিএনপির ভেতরেই দেখেন শস্যের ভিতরে ভূত। এবং দেখেন হাসিনার আমলে কিন্তু দুই ব্যক্তিকে হাসিনার পুলিশ গ্রেপ্তার করে নাই। একটা হচ্ছে আসিফ নজরুল, আর একটা হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানা বললেন আমি অবৈধ নির্বাচন, 2018 অবৈধ নির্বাচন, আবার সংসদকে বলছেন অবৈধ, কিন্তু তিনি সংসদে বক্তৃতা দিচ্ছেন, বলছেন ভিতর থেকেই আওয়ামীদের বিরোধিতা করছি, সবাই হাততালি দিচ্ছে। আমি বলেছিলাম এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা হিপোক্রেসি, এটা মুনাফিকি। রুমিন ফারহানা যে মুনাফিক সেটা প্রমাণিত হয়ে গেল। কিভাবে প্রমাণিত হলো? পুলিশ ধরে নাই, এবং তিনি যখন তথাকথিত অবৈধ পার্লামেন্টের সদস্য বের হয়ে এলো কিভাবে? রুমিন ফারহানা 10 কাঠা জমির একটা আবেদন করেছিলেন, এবং সে আবেদন পত্রে মিথ্যা কথা বলেছেন। ওই আবেদন পত্র করতে লেখা হয়েছিল ঢাকায় সরকারি জমি পেতে হলে আপনাকে লিখতে হবে যে ঢাকা শহরের ভেতরে, মেট্রোপলিটন ঢাকার ভেতরে তার কোনো প্রপার্টি নেই। যেটা জিয়াউর রহমানের একটা ডিওএইচএস এর ছোট্ট একটা প্লট ছিল বলেই জিয়াউর রহমান কিন্তু ডিওএইচএস এর কোনো প্লটের জন্য অ্যাপ্লাই করেন নাই, কেননা তিনি সৎ, তিনি মিথ্যা কথা বলবেন না। সেই দলেরই প্রতিনিধি, সেই দলের নেতা, সেই দলের তথাকথিত সাংসদ রুমিন ফারহানা মিথ্যা কথা বলে 10 কাঠা জমির জন্য আবেদন করেছিলেন। আমি তো একদিকে বলছেন আমি অবৈধ সংসদ, আবার সংসদ সদস্য হিসাবে উনি 16 আনা সুবিধা আদায় করতে চাচ্ছেন। তার মানে রুমিন ফারহানা একটা সুবিধাবাদী হিপোক্রেট, একেবারে ছদ্মবেশী আওয়ামী দালাল। সেই জন্য হাসিনা কিন্তু তাকে ধরে নাই, আসিফ নজরুলকেও ধরে নেই, যদি সে আপাতত দৃষ্টিতে হাসিনার বিরুদ্ধে কথা বলতো। এখন আমি যে কথাটা বলছি যে বাংলাদেশের উপর বিএনপির উপর ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির উপরে এত বিএনপিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। ইউটিউবার বললেন এই যে দেখেন শিলংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজকীয় প্রাসাদে রাখছে বিএনপির নেতা সালাউদ্দিনকে, অন্যদের ধরে জেলে ভরা হয়, সালাউদ্দিনকে দেখেন কত বড় দালানে বাংলোতে রাখছে। এর উপর আমি টকশো করেছি, এর উপর আমি প্রতিবাদ করেছি। বিএনপিরও কানে যায় নাই, তারা হয়তো আমাকে নগণ্য মনে করে, কিন্তু আমি বিএনপিকে ভালোবাসি। মানে জিয়াউর রহমানের দল হিসাবে একমাত্র জাতীয়তাবাদী শক্তি, বিএনপি মরে গেলে বাংলাদেশ মরে যাবে, এটা বলে দিচ্ছি আপনাদের। সালাউদ্দিন সাহেব উনি থাকতেন কোথায়? গেস্ট হাউসে, সানরাইজ গেস্ট হাউস শিলংয়ে, মাসে 24,000 টাকা ভাড়া। তার স্ত্রী বাংলাদেশ থেকে টাকা পাঠাতেন, তিনি ওখানে যেতেন, থাকতেন। কেন? তাকে শিলংয়ের হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট বললো যে উনি অনুপ্রবেশকারীরা, তাকে বাংলাদেশে ফেরত পাঠাও। দিল্লি তাকে ফেরত পাঠাতে দেবে না, দিল্লি তাকে আটকে রাখবে। কেন? হাসিনা ভয় পেত যে সালাউদ্দিন আসলে বিএনপি চাঙ্গা হবে, এবং এই মির্জা ফখরুল ইসলাম যে কোমর ভাঙা রোল, সেই ভূমিকায় না নেমে সালাউদ্দিন সাহেব হয়তো হাসিনা সরকারের বিরুদ্ধে ওই যে 2023 সালের 28 অক্টোবর সালাউদ্দিন থাকলে সেদিনই হাসিনাকে ফেলে দিতেন। সেই জন্য হাসিনা তাকে আসতে দেবে না, মোদিও দিচ্ছে না তাকে। তো উনি কি তার জেলখানা থাকবেন? উনি 8 বছরের বেশি ছিলেন ভারতে, তাকে ধরে নিয়ে গেল, আয়না ঘরে ভরলো, আয়না ঘর থেকে ভারতে নিয়ে গেল। কত রকম ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছেন ইউটিউবার, মহা বড়। তারা সবচাইতে ভারত বিরোধী, কিন্তু প্রকাশ্যে ভারত বিরোধী। তারা আবার ফাঁসি চাইও করেছেন। তারা কিন্তু শাহবাগী বলেছে ওইটা তো ভুল হয়ে গেছে। আরে বাবা, তোমার 40-এর উপর বয়স যখন, তখন ভুল হয়ে গেছে।
আমি 18-20 বছর বয়সে এনএসএফ করতাম। এনএসএফ কোন গুন্ডা পার্টি ছিল, পাকিস্তান পন্থী ছিলাম, বলছে এই তুমি এনএসএফ এর গুন্ডা। আর যারা শাহবাগে ফাঁসি 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 চাই বলল, তারা দেশপ্রেমিক। এটাই হচ্ছে নিয়তির পরিহাস। বাংলাদেশের নতুন প্রজন্মের এটাই হচ্ছে বিচারদণ্ড, মানদণ্ড। যাই হোক, এই যে আলিশান বাংলাতে উনি থাকতেন না, উনি একটা গেস্ট হাউসে ছিলেন শিলংয়ে, তাকে টেনে নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে যাতে বিএনপির নেতৃত্বে উনি না থাকেন। তবে তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দ কিন্তু তাকে আস্থায় রেখেছেন বলে সালাউদ্দিন সাহেব এখনো বিএনপির নেতা। কিন্তু এরা কিন্তু ভারতীয়রা, মার্কিনীরা এবং তাদের দালালেরা বাংলাদেশে, তারা কিন্তু চায় সালাউদ্দিনকে সরাতে। যে জন্য আমি আজকে কথাটা বলছি, আজকে আসল কথা আমি এখন বলছি। বাংলাদেশে একটা এনজিও আছে, এনজিও দের স্বর্গ তো বাংলাদেশ। সেই এনজিওটার নাম হচ্ছে সানেম, SANEM। সানেমের জন্ম হয় 2007 সালে এবং এটা ব্র্যাকের সঙ্গে সম্পৃক্ত। গ্রামীণ, ব্র্যাক, প্রশিকা, এগুলো সমস্ত IMF, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ বিরোধী। গ্রামীণ ব্যাংকও তাই, ব্র্যাকও তাই, প্রশিকাও তাই। যত বড় এনজিও তত বড় গুনাহগার, দোষী। এরা বাংলাদেশের মানুষের রক্ত চুষে এরা বড় হয়েছে। এবং সেই ব্র্যাকের সঙ্গে সম্পৃক্ত সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, মাউথফুল নাম, একটা মুখ ভরা নাম, সানেম। তার এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছেন সেলিম রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স এর প্রফেসর। তারা কদিন আগে একটা সার্ভে করেছেন, সার্ভেটা বিএনপির বিরুদ্ধে, কিন্তু সার্ভে করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। এবং সেই সার্ভেতে কি বেরোচ্ছে জানেন? সার্ভেতে বলা হচ্ছে যুবক যুবতীদের, ইউথ, মাত্র 2003 জন, 2003 জন যুবক যুবতীর কাছে সার্ভে করা হয়েছে, কোয়েশ্চেনিয়ার দিয়ে তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কারা জিতবে বলে মনে করো, দেশে গণতন্ত্র থাকবে কিনা, কি ধরনের নির্বাচন হবে। তো তাদের প্রায় 40%-এর একটু বেশি, 40.9% বলেছে নির্বাচন সুষ্ঠু হবে। তারপর অধিকাংশই বলছে নির্বাচন হবে না। এই একটা নির্বাচনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এই সার্ভেতে বেরিয়ে আসছে। এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা বেরোচ্ছে, যে হাসি পায় আমার, সার্ভে যেটা বিজনেস স্ট্যান্ডার্ডে বেরিয়েছে, সার্ভে যেটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি পাবে 39% ভোট, প্রায় 39% ভোট পাবে বিএনপি। এটাকে আপনারা বিশ্বাস করেন? আর জামাত ইসলামী পাবে নাকি 21%। ওরে বাপ রে বাপ, বড় জোর 7-8%, 10% ভোটও জামাত ইসলামী পাবে না। আরেকটা ফ্যাসিবাদী দল ধর্মের নামে, এটা নিয়ে আলোচনা করেছি, কালকে বলেছি, অনেকে আমাকে গালাগালি করছে, নাস্তিক, কাফের, ভারতপন্থী, ইসলাম বিরোধী, বিএনপি টাকা খেয়ে নাকি কাজ করছি। তো যাই হোক, জামাত নাকি পাবে 21%। আমি বলে দেই 10-12%-এর বেশি সিট পাবে না। আর এনসিপি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি বলে অনেকে অপেক্ষা করে। আমি বলছি ঠিক আছে, ছেলেমেয়েরা দল বানিয়েছে ভালো, তারা নাকি পাবে 16% ভোট। আর তারা 16 জন ক্যান্ডিডেট দাঁড় করাক না আগে। এনসিপি 16টা ক্যান্ডিডেট দাঁড় করাতে পারবে? আপনারা কি মনে করেন? কিন্তু এই সার্ভে খুব সূক্ষ্মভাবে বিএনপির বিরুদ্ধে একটা জনগণের ভিতরে বিভ্রান্তি ঘটানোর জন্য বিবিসি এর প্রচার করছে। বিবিসি মানে ভারতপন্থী, ভারতপন্থী, আওয়ামীপন্থী বিবিসি বাংলার আগার থেকে মাথা সবগুলা, চিরকাল রেডিওতেও তাই, টেলিভিশনেও তাই, তারা প্রচার করেছে। এবং এইখানে কি 21% পাবে জামাত, এনসিপি পাবে 16%, এবং আওয়ামী লীগ নির্বাচন হলে 15%-এর বেশি পাবে ভোট। ঠিক। আর বলছে সবগুলো ইসলামিক দল নিয়ে পাবে 4.6%। আর জেপি, এরশাদের ভাই, জিএম কাদেরের দল পাবে 3.77% ভোট। তাদের তো নির্বাচন করতেই দেওয়া যাবে না, তারা আওয়ামী লীগের দোসর। যাই হোক, এবং অন্যেরা মিলে পাবে 0.57%, মানে অর্ধেক পার্সেন্টের বেশি, 1%-এর কম।
এবং এই বাংলাদেশি ইউথ মাত্র 2003 জনের সার্ভে তো লিখে কোয়েশ্চেনের পরে উত্তর দেওয়ার জন্য কিছুটা লেখাপড়ার দরকার। আর সাধারণ রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, গার্মেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার, তাদের তো সার্ভে করা হয়নি। গ্রামের সাধারণ লোকজন, শহরের সাধারণ লোকজনের সার্ভে করা হয়নি। এখানে 2003 জন, 18 কোটির ভেতরে 2003 জনের সার্ভে করা হয়েছে, সেটা আবার ছাপানো হয়েছে। কি নির্লজ্জ, এটা মিথ্যা প্রপাগান্ডা। এগুলো সব পরিচিত দালাল, পরিচিত দালাল। সালেম পরিচিত দালাল, ব্র্যাক পরিচিত এনজিও মানে দালাল, এনজিও মানে আমেরিকান পন্থী, বেশিরভাগ মার্কিন পন্থী আর ভারতপন্থী, বাংলাদেশ বিরোধী ধরে নেন। সোজা কথা, ব্র্যাক বলেন, গ্রামীণ বলেন, প্রশিকা বলেন, যত বড় এনজিও তত বড় বাংলাদেশ বিরোধী, তত বড় শোষক। তারা শোষণ করে নিয়ে যায়। ব্র্যাকে যে জিনিস বানাইতে খরচ হয় 500 টাকা, সেটা তারা 5000 টাকায় বিক্রি করে এবং এর লভ্যাংশ যায় পকেটে। কেননা ব্র্যাক কিন্তু কোন চ্যারিটি হিসাবে, নন প্রফিট হিসাবে কিন্তু রেজিস্টার্ড না। ব্র্যাক হচ্ছে একটা জয়েন্ট স্টক কোম্পানি। ব্র্যাকের যারা এখন সাহেবের ছেলে মেয়ে, তারা ইচ্ছা করলে কালকে বন্ধ করে দিতে পারে, কারো কিছু বলার থাকবে না। তারা বিদেশ থেকে টাকা আনে, বাংলাদেশের দারিদ্র দেখিয়ে, এবং তারা লুটপাট করে। এই যে গুলশান 1 নম্বর যে আড়ঙ্গের দোকান ছিল সেদিন পর্যন্ত ছিল, ওটা চাল ছিল টিনের চাল, কেননা ওটা খাল ভরাট করে, ওই গুলশান লেক ভরাট করে ওই ব্র্যাকের আড়ং বানানো হয়েছিল। তারা জমি দখলকারী, ভূমিদস্যু, বসুন্ধরাদের মতো। বসুন্ধরা আর ব্র্যাকের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদেরই সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, মানে মুখ ভর্তি নাম। এরা এই সার্ভেটা করছে কেন? সেটাই সে যে আপনি আপনাদের দেখিয়ে দিলাম চোখে আঙ্গুল দিয়ে, যে সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হচ্ছে। এই রুমিন ফারহানা যারা মুজিবের বাড়ি ভাঙলো, তাদেরকে মব বলছে। সার্ভে করে দেখানো হচ্ছে বিএনপি মাত্র 39% ভোট পাবে। আমি ফিগারটা রিভাইজ করে দেই, বিএনপি কমপক্ষে 70% ভোট পাবে, জামাত ইসলামী বড়জোর 15%, এনসিপি বড়জোর 3 থেকে 4%, 5% ভোট এনসিপি পাবে বলে আমি মনে করি না। 70% এর বেশি যাবে বিএনপির থলিতে, 70-80%, আর 20% অন্যরা ভাগ করবে। এটাকে অপপ্রচার করে, মানে বিএনপি যাতে ডিমোরালাইজড হয়ে যায়, সেই জন্য এই অপপ্রচার। আপনাদের মনে আছে রুয়ান্ডাতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, ম্যাসাকার হয়েছিল হুতি এবং তুৎসির ভিতরে, তখন রেডিও রুয়ান্ডা একটা ভীষণ ঘৃণ্য ভূমিকা পালন করে। তাদের উস্কানিতে মিথ্যা প্রপাগান্ডার জন্য প্রায় 10 লক্ষ মানুষ মারা যায় রুয়ান্ডাতে। একই ভূমিকা অবতীর্ণ হয়েছে প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এই ব্র্যাক বলেন, এই যে আপনাদের সানেম বলেন, যত রকম এনজিও দেখবেন ধান্দাবাজ, যার এনজিওর মতো বড় ধান্দাবাজি আর কিছু ব্যবসা নাই। একেবারে ধান্দাবাজি, মিথ্যাচার করা আর পয়সা বানানো, সেটা স্বর্গ হচ্ছে বাংলাদেশ। তাদেরই এই ব্র্যাকেরই একটা অংশ সঙ্গে পার্টনার সানেম, তারাই অপপ্রচারটা করেছে। এটা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিএনপি সাবধান, এবং যারা সালাউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমি চ্যালেঞ্জ দিয়েছি, একটা প্রমাণ দেন যে সালাউদ্দিন রয়ের এজেন্ট। সালাউদ্দিন রয়ের এজেন্ট মহা ইউটিউবার বলছেন, আমি বলেছি একটা প্রমাণ দেন। বলছে বাংলাতে রেখেছে এবং তার সঙ্গে লোকে দেখা করতে যাচ্ছে, সবাই জানে রয়ের এজেন্ট। আর রয়ের প্রধানকে তো নরেন্দ্র মোদী ফাঁসি দিবে। সালাউদ্দিন যদি রয়ের এজেন্ট হয়, এটা বাংলাদেশের আনাচে কানাচে সবাই জানে। তাহলে তো রয়ের যে প্রধান, তার তো খবর আছে। মোদী বলবে এই লোকটাকে তোমরা রেখে দিয়েছো, আমরা রয়ের এজেন্ট, গুপ্ত গোপন করে রাখতে পারলাম না, সবাই জানলো কিভাবে? রয়ের এজেন্ট হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিত। রয়ের এজেন্ট হবে এমন লোক যাকে কেউ সন্দেহ করতে পারবে না। অট্টর কমিউনিস্টকে, আপনার যে কমিউনিস্ট বলে পরিচিত, তাকে ইসলামী দলের বা কোনো ডানপন্থী দলের স্পাই বানানো হবে, বা ওই ধরনের, যাকে কেউ সন্দেহ করবে না। যাই হোক,
বাংলাদেশের সাধারণ লোকজন বুদ্ধিশুদ্ধি খুব বেশি না, তারা সহজেই খুব যদি ভালোভাবে প্রচার করা যায় তারা সেটা বিশ্বাস করে। মানে বলার স্টাইল থাকতে হবে, তাহলেই তারা সেটা মেনে নেবে। দিনকে রাত, রাতকে দিন, এভাবে কিন্তু বাংলাদেশের কোনো উপকার হবে না। আমি বিএনপির কোনো ব্ল্যাঙ্ক কার্ড দেইনি বিএনপিকে, আমি বিএনপির আমার মতো সমালোচনা কেউ করে নাই, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে বিএনপি যদি নিশ্চিহ্ন হয়ে যায় দল হিসাবে, তাহলে বাংলাদেশ মহা বিপর্যয়ে পড়বে। এবং সেজন্যই কিন্তু পরিকল্পিতভাবে মার্কিনপন্থী এবং ভারতপন্থীরা বিএনপিকে বদনাম করছে। বদনাম করলে জনপ্রিয়তা কমবে, এবং এই প্রোপাগান্ডা, তারা তো মাত্র 39% ভোট পাবে, যাতে জনগণকে প্রশমিত করা যায় বিএনপি কোনো ফ্যাক্টর না। এনসিপি নাকি ফ্যাক্টর, 16% ভোট পাবে, তারা 5% পেলেও আমি অবাক হব। যাই হোক, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিপ্লব যেন বেহাত না হয়